হাসিনার সময়ের অবস্থা থেকেও এখন দুর্বল একটি আইন প্রপোজাল দেওয়া হয়েছে। এনবিআর এখানে জাস্ট একটা নিধিরাম সর্দারের মতো। করের আওতা বাড়ানো শুনতে খুব ভাল লাগে শুনতে, কিন্তু আসলে যে দিচ্ছে সেই দিচ্ছে, আর যে দিচ্ছে না সে আসলে দিচ্ছে না। আমরা যখন বলি যে সরকার 1 বছরও চলতে পারবে না, তখন এটাকে হুমকির মতন শোনায়। এটা হুমকি না, এটা আশঙ্কা। এই যে রাজস্ব কম হইতেছে, এর মূল কারণটা কি বলে আপনি মনে করেন? এটা কি করের হার কম, না করদাতার সংখ্যা কম, না কর ফাঁকি দেওয়ার সংখ্যা কম, নাকি দুর্নীতিবাজ কর কর্মকর্তারা নিজেরা লাভবান হয়ে অন্যকে সুযোগ দিচ্ছে? কি কি কারণ মনে করেন আপনি? আপনার কোয়েশ্চেনটাই সেলফ এক্সপ্লেইনিং। হ্যাঁ, কারণ এনবিআর এখানে জাস্ট একটা নিধিরাম সর্দারের মতন। এনবিআরের হাতে কি এই রাইট আছে যে সে স্বায়ত্তশাসিত একটি প্রতিষ্ঠানের মতন যেতে পারবে? ম্যাজিস্ট্রেসি পাওয়ার নাই, এবং সে সেখানে গিয়ে কেউ তার কর ফাঁকি দিচ্ছে এটা খুঁজে বের করার কোনো টুল আছে? কোনো সিস্টেম নাই এখানে। সুতরাং এই অবস্থাটাকে রেখে যে যারা আসলে ধনী, যার আসলে কর একজন দিলে ওই ক্ষুদ্র ব্যবসায়ী 10 জনের করের সমান হতো, আমি তাকে ধরার কোনো সিস্টেম রাখি নাই। 2, আমি কিছু ক্ষুদ্র ব্যবসায়ী ধরে তার কাছ থেকে কর নিচ্ছি। এটা হলো ওই যে গোদের উপর বিষ ফোড়ার মতন কাজ করছে। করের আওতা বাড়ানো শুনতে খুব ভাল লাগে শুনতে, কিন্তু আসলে যে দিচ্ছে সেই দিচ্ছে, আর যে দিচ্ছে না সে আসলে দিচ্ছে না। আমরা এমন কিছু এসেনশিয়াল প্রোডাক্টকে ফ্যান্সি প্রোডাক্ট হিসেবে দেখিয়ে সেটার কর বাড়াচ্ছি, যেটার ভোক্তা সবাই। আবার এমনভাবে একটা সিস্টেম করা হচ্ছে যে আমি ধনীকে, আসলে ধনীর যেই ক্রয় ক্ষমতা সেটাকে আমি কমাতে বা সেটাকে আমি চ্যালেঞ্জ করতে পারছি না। তাহলে পুরাটা সিস্টেমেই আমাদেরকে এই জায়গাগুলোকে ধরা বাকি। এনবিআর কি টুল আছে এনবিআর মানুষকে এটা নিয়ে করবে যে আপনি যেই প্রপার্টিটা কিনলেন সেটার কি আপনি প্রপারলি কর দিচ্ছেন? উল্টা আপনি যেটা বলেছেন যে এখানে আমি নিজেও কর্পোরেটে ছিলাম, চাকরি করেছি, এবং আমরা জানি যে কিভাবে ফাঁকি দিতে হয়। কর্পোরেটে আমার বেতনের বেসিক না বাড়িয়ে ফ্যাসিলিটি বাড়ানো হচ্ছে। কেন? কারণ হচ্ছে ট্যাক্স। তাহলে এগুলোকে মনিটরিং না করে বা এগুলোকে মাথায় রেখে আমি কিভাবে সামনে যাব? এখানে একটা কথা সত্যি কথা, যে এই বাস্তবতায় পা রাখা বলতে আমি যেটাকে বুঝিয়েছি সেটাকে আমি আরেকটু বলি, এবং এটা আমরা দলের পক্ষ থেকে সংসদেও বলেছি। বিরোধী দল দিকে আঙ্গুল তোলা সহজ কেন? কারণ বিরোধী দলের দিকে আঙ্গুল তুললে কোনো কৈফিয়ত নাই, কিন্তু সরকারের দিকে আঙুল তুললে আবার এখানে অনেকগুলো কৈফিয়ত দিতে হয়। এই জন্য আমি সবসময় দেখি সরকার 180 দিনের একটা ইবুক প্রকাশ করেছে, সেটা নিয়ে বিরোধী দলকে প্রশ্ন করা হচ্ছে আপনারা এখানে কি করেছেন। নো, আমি জবাব দিব না। তো জবাব দিবে যার গাড়িতে ফ্ল্যাগ, তিনি জবাব দেবেন, তিনি এটার জন্য এন্টাইটলড। আমার এই বছর কি করা উচিত ছিল? ঠিক আছে, আমি এখানে একটা রিসেশন থেকে উঠে দাঁড়াচ্ছি, তাহলে আমার বাজেট হবে সমান সমান, যতটুকু রিয়েলিস্টিক আয় ইনকাম হবে ততটুকু হবে। আমি কি দেশের মানুষকে 1 বছর বোঝাতে পারতাম না যে এবছর আমি কোনো ভিগরাস বড় একটা ডেভেলপমেন্টের দিকে যাব না, আমি এমন একটা কাজ করব যেগুলো ইনডেপথ কাজ করবে? দেখেন, এখানে বিনিয়োগের পরিস্থিতি বলতে আমরা যেটাকে বুঝি সেটা কেন খারাপ হয়েছে? এই সরকার 180 দিনে 7টি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে। মানবাধিকার আইন এবং গুম আইন আগে, এমনকি হাসিনার সময়ের অবস্থা থেকেও এখন দুর্বল একটি আইন প্রপোজাল দেওয়া হয়েছে। আমরা জানি না এটা নিয়ে আমরা যে আলোচনা করার কতটুকু সুযোগ পাবো। আপনি দেখেছেন দ্বিতীয় অধিবেশনের শেষ দিনে হঠাৎ করে একটা বিনিয়োগের আইন দেয়া হলো, আমরা 2 ঘন্টার মতন সময় পেয়েছি, ব্যাস এটা পাশ হয়ে গেল। কারোর কাছে কোনো জবাবদিহি নাই। স্বরাষ্ট্রমন্ত্রী দাঁড়িয়ে বললেন যে হ্যাঁ সিস্টেমটা ওইটা, কিন্তু আমরা না এটা করছি, কিছু করার নাই। তাহলে আপনি এখানে জবাবদিহিতার তো কোনো জায়গা নাই। কে জবাবদিহিতা করবে? আমি জবাব চাইতেই পারি, সরকার জবাবদিহিতা করবে না, আর সংসদ থেকে বের হয়ে বলবে আমরা একটা দুর্বল বিরোধী দল পেলাম। এই জায়গাটাকে আমরা যদি অ্যাড্রেস করতে না পারি এবং এভাবেই চলতে থাকি, তাহলে আমরা যখন বলি যে সরকার 1 বছরও চলতে পারবে না, তখন এটাকে হুমকির মতন শোনায়। এটা হুমকি না, এটা আশঙ্কা। এবং এটা হচ্ছে আমরা রিয়েলিটিতে থাকি কথা বলি।